রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি সপ্তম শ্রেণী ইতিহাসের যে দিল্লি সুলতানি, তুর্ক আফগান শাসন, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য, এই যে তিনটি চ্যাপ্টার ইতিহাসের আলামিন মিশনের পরীক্ষার জন্য বা বিভিন্ন পরীক্ষার জন্য যে নির্ধারিত রয়েছে, সেখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ওপর আজকে আমি এই ভিডিওটা করলাম। তাই সময় নষ্ট না করে চলো শুরু করি। ইলতুৎমিশের মৃত্যু কখন হয়? 1236 খ্রিস্টাব্দে। পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। ইবন বতুতার রচনায় ভারতে প্রচলিত ঘোড়ার ডাকা মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে বলা হয়েছে উলাক। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। বাজার দর নিয়ন্ত্রণের জন্য শাহনাই মান্ডি ও দেওয়ানি রিয়াসাত নামে রাজ কর্মচারী নিয়োগ করেন আলাউদ্দিন খলজি। শাসনের সুবিধার জন্য বামন শাহ তার রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেন? 4টি ভাগে ভাগ করেন। বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় 1538 খ্রিস্টাব্দে। বন্দে গান ই চেহেলগানি সদস্য ছিলেন গিয়াসউদ্দিন বলবন। বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন ফিরোজ শাহ তুগলক। ভারতবর্ষের সুলতানি যুগে দূর্বাস যে অর্থে ব্যবহৃত হয় তা হল স্বাধীন শাসনের প্রতীক দণ্ড। বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় দেব রায়। ইবন বতুতার রচনায় ভারতে প্রচলিত ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থাকে বলা হয়েছে উলাক। ঠিক আছে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখা হয় তেলেগু ভাষায়। দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রথম বিস্তার ঘটান আলাউদ্দিন খলজি। বাংলায় ইলিয়াস শাহী শাসন প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 খ্রিস্টাব্দে। এখানে হয়ে গেছে, পানিপথ হতো। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর বখতিয়ার খলজি শাসক হন বাংলার। ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া। আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি। তারপরে দেখো, সম্পন্ন মুসলমানদের সম্পদের উপর আরোপ করা ভাগ কর হলো জাকাত। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 1347 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন বাহমন শাহ। দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রথম বিস্তার ঘটান আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। খলজি বিপ্লব হয় 1290 খ্রিস্টাব্দে। 40 চক্র তৈরি হয় ইলতুৎমিশের সময়। সুলতানি যুগে পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা ছিল তাকে বলা হতো দাওয়া। বন্দে গান ই চেহেলগানের সদস্য ছিলেন, এটা প্রশ্ন হয়েছে, গিয়াসউদ্দিন বলবন। আলাউদ্দিন খলজি এটাও হয়েছে। এটা মোহাম্মদ বিন তুগলকের আমলে দেবগিরির নতুন নাম হয় দৌলতাবাদ। ইলিয়াস শাহের সমসাময়িক দিল্লির সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে বড় বাজার ছিল 4টি। বাংলায় শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল হোসেন শাহের আমলে। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। সত্য। প্রথম পানিপথের যুদ্ধে বাবর কোন রণকৌশল ব্যবহার করেন? রুমি কৌশল। তারপরে কোন পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগর রাজ্যে এসেছিলেন? পর্তুগিজ। বিজয়নগর শহরটি কতটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল? 7টি। খিজির খান তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন। সত্য না মিথ্যা? সত্য। ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। সত্য। হোসেন শাহের আমলে বাংলায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল। রাজিয়া দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। সত্য। সৈনিকদের থাকার জন্য আলাউদ্দিন অর্থাৎ সিরি নামে এক নতুন শহর তৈরি করেন। পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর রোম শহরের চেয়ে ছোট ছিল। মিথ্যা। বাংলার কোন সুলতান শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন? হোসেন শাহ ছিলেন। ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ শাহ। হাবশি কাদের বলা হতো? আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে বাংলায় আসা ইলিয়াস শাহী এবং হোসেন শাহী শাসনের মধ্যবর্তী সময়ের শাসকদের বলা হতো।
বানিহাটি বা তালিকোটার যুদ্ধে বিজয়ের পরাজিত হয়, সত্য। জোহরের নামাজ বলতে কী বোঝো? মুসলমানদের দুপুরের নামাজ বা প্রার্থনাকে জোহরের নামাজ বলে। ইলতুৎমিশ কোন বংশের সুলতান ছিলেন? দাস বংশের। খিজির খান তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য ছিলেন, সত্য। তুগলক বংশের সুলতান গিয়াসুদ্দিন তুগলকের আমলে পর্যটক ইবন বতুতা ভারতে আসেন, মিথ্যা। মোহাম্মদ ঘুরি দিল্লিতে সুলতান শাসন প্রতিষ্ঠা করেন, মিথ্যা। দক্ষিণী কাদের বলা হতো? বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। তাহলে তুলুক হবে বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? কৃষ্ণদেব রায়। আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল বিখ্যাত তার উদার নীতির জন্য। বন্দেগান ই চিলগানি কথার অর্থ হল 40 জন বান্দা। দিল্লি সুলতানিতে কাদের জিজিয়া কর দিতে হতো না? দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো না, এবং সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ ও উন্মাদ ব্যক্তিরা গরিব বলে তারাও এই কর প্রদান থেকে রেহাই পেত। বাগদাদের খলিফা ইলতুৎমিশকে কি পাঠিয়েছিলেন? দুর্বাস ও খিলাত পাঠিয়েছিলেন। দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, বালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো, মিথ্যা। সিজদা ও পায়বস এই দুটি ছিল পার্শ্বিক প্রথা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিজদা ও পায়বসটা, ঠিক আছে। রানা প্রতাপ সিংয়ের রাজধানী ছিল কুম্বলগড়ে। মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় শাহজাহানের সময়। যাবতীয় ব্যবস্থা পরিবর্তন করেন টোডরমল। খানোয়ার যুদ্ধকে কে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন? বাবর। আকবরের উত্তরসূরি ছিলেন জাহাঙ্গীর। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? ঘরঘোড়ার যুদ্ধ। কোন মুঘল শাসক দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে কিছুটা হলেও দখল করতে সমর্থ হন? ঔরঙ্গজেব। আকবর চিতোর জয় করেন 1568 খ্রিস্টাব্দে। 1636 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের কোন রাজ্য মুঘলদের দখলে আসে? আহমদনগর। হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন মুঘল শাসক আকবর। বাংলার 12 ভুঁইয়া বিদ্রোহ হয়েছিল জাহাঙ্গীরের আমলে। আকবরের উত্তরসূরি ছিলেন অবশ্যই জাহাঙ্গীর। কানোয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ। চলদি রানের যুদ্ধ হয় 1514 খ্রিস্টাব্দে। তারপরে আকবর কার প্রশাসনিক পরিকাঠামো অনুসরণ করেন? শের শাহের। আকবরের উত্তরসূরি ছিলেন কে? জাহাঙ্গীর। বাদশাহ বা পাদশাহ বা পাদিশাহ শব্দগুলি কি? ফার্সি। কোন মুঘল শাসক দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে কিছুটা হলে দখল করতে সমর্থ হন? ঔরঙ্গজেব। মনসব বলতে বোঝানো হয় কি? মুঘল প্রশাসনিক পদ। মুস্তাখাব উত তাওয়ারিখ গ্রন্থের রচয়িতা কে? আব্দুল কাদির বাদাউনি। যাবতীয় ব্যবস্থা প্রবর্তন করেন টোডরমল। কোন মুঘল নেতার বংশধর ছিলেন বাবর? তৈমুরলংয়ের। মধ্য এশিয়ার মুঘলদের প্রাচীন বাসভূমির নাম কি? সমরখন্দ। ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছিলেন শের শাহ। বাদশাহ বা পাদিশাহ শব্দগুলি ফার্সি। শের শাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন ইসলাম শাহ। অ্যাকচুয়ালি এটা হবে আবার হুমায়ুন, কারণ শের শাহকে মেরে ফেলার পরে হুমায়ুন আবার বসেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে আসছে, মহেশ দাস পরিচিত কী নামে? বীরবল নামে। আকবর নামা কে ছিলেন? আবুল ফজল আলামি। পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন কাকে? ইব্রাহিম লোদিকে। শের শাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন ইসলাম শাহ, ঠিক আছে, কারণ ইসলাম শাহ হচ্ছে শের শাহের উত্তরসূরি, ঠিক আছে। কিন্তু তারপরে আবার যুদ্ধ হয়েছিল হুমায়ুনের সাথে। উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করা তৈমুরীয় নীতি ভেঙেছিলেন কে? অবশ্যই হুমায়ুন। আকবরের সামরিক ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল কি? মনসবদারি। ঘোড়ার আচ্ছা, তারপরে মুঘল সাম্রাজ্যের আয়তন সবচেয়ে বড় হয়েছিল কার সময়ে? ঔরঙ্গজেবের আমলে, ঠিক আছে। তারপরে দেখো, দিল্লি আগ্রায় শাহ উপাধি নিয়ে সম্রাট হন কে? শের খান। দশালা বন্দোবস্ত বলতে কী বোঝো? আকবরের আমলে পরবর্তীতে একটা প্রশ্নগুলো পড়ে নেবে তোমরা, ঠিক আছে। আসিরগড় দুর্গটি কোথায় অবস্থিত? খানদেশে। 12 ভুঁইয়া নামে কাজে পরিচিত, তোমরা পড়ে নাও এটা, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নেবে। ঘরঘোড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল কাকে? নসরত শাহ, ঠিক আছে। আমি ইম্পর্টেন্টগুলো পড়ছি। আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন কে? মালিক অম্বর। শাহজাহানের শাসনের শুরুতেই দাক্ষিণাত্যে কে বিদ্রোহ করেন? খান জাহান লোদি, ঠিক আছে। সুলত ই কুল কি?
এটা পড়ে নেবে এগুলো, ঠিক আছে। মারাঠা নেতা কে ছিলেন? অঙ্গজেবের রাজা মেনে নিতে বাধ্য করেছিলেন শিবাজিকে, ঠিক আছে। তারপরে এখানে দেখো কি রয়েছে, এই প্রশ্নগুলো মঙ্গল শব্দ থেকে মুঘল নামের উৎপত্তি হয়েছে, ঠিক আছে, মঙ্গল থেকে কিন্তু দিন ইলাহি কি, ঠিক আছে। আকবরের মতাদর্শ করে তুলেছেন যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি দিন ইলাহি, পড়ে নেবে, ঠিক আছে। চেঙ্গিজ খান ছিলেন কে? মঙ্গল, ঠিক আছে। চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে। অতন কথাটির অর্থ কি? স্বদেশ। বাবর পাতশাহ উপাধি নিয়েছিলেন 1507 সালে, ঠিক আছে। তো কোন মুঘল শাসক তৈমুরের উত্তরাধিকার নীতি ভেঙেছিলেন? হুমায়ুন, ঠিক আছে। তারপর ঘর যুদ্ধ কত সালে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরে মধ্যযুগে দিল্লির শহর কয়টি পর্যায়ে গড়ে ওঠে? অবশ্যই 2টি। তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল কত সালে? কত খ্রিস্টাব্দে? 1600 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ইংরেজ দূত টমাস রো যে মুঘল সম্রাটের আমলে ভারত আসেন তিনি হলেন কে? জাহাঙ্গীর, ঠিক আছে। টমাস রো মাথায় রাখবে, 1600 খ্রিস্টাব্দে এসেছিল। তারপরে মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কি? কৃষি। শাহজাহানাবাদের সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কি? কোঠরি। তারপরে হৌজি শামসি বা হৌজি সুলতানি খনন করেছিলেন ইলতুৎমিশ। ফতেপুর সিকরি কার রাজধানী ছিল? আকবরের। ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল না দিল্লিতে? শাহজাহানাবাদে এটা বলা হলো। দিন পানাহা হলো হুমায়ুনের সময়কার একটি শহরের নাম। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি হলো অবশ্যই যমুনা নদী। টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীর দরবারে এসেছিলেন? অবশ্যই 1615 খ্রিস্টাব্দে, ঠিক আছে। মুসলিম সভ্যতার একটি বড় কেন্দ্র হলো কোথায়? বাগদাদ। তারপরে তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা করেন কে? গিয়াসউদ্দিন তুগলক। তারপরে দেখো সড়কপথে জাতীয় সামগ্রীর প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল মুলতান। মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল অবশ্যই যমুনা নদী। এটা বারবার আসছে, মানে বারবার ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। চিরাগি দিল্লি কথার অর্থ কি? অবশ্যই দিল্লির প্রদীপ, ঠিক আছে। ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল না কোথায়? দিল্লিতে। অবশ্যই শেরশাহের শাসনকালে তার রাজধানী ছিল যমুনার পশ্চিম দিকে অবস্থিত শহর কিলা কোহনাতে, ঠিক আছে। 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে কালিকট বন্দরে এসে পৌঁছান কে? ভাস্কো দা গামা। ফতেপুর সিকরি কার রাজধানী ছিল? আকবরের। 1400, এটা এখনই বললাম, যেগুলো পড়ছে ওগুলো এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসেন কারা? পর্তুগিজরা। কিলো ঘড়ি প্রাসাদ তৈরি করেন কে? খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে। ওটা কখন হয়? হ্যাঁ। তারপর ইংরেজ টমাস রোসেনের কার আমলে? তো অবশ্যই জাহাঙ্গীর। সড়কপথে এখানে এটা পড়া হয়েছে, ঠিক আছে। দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো অবশ্যই শেখ নাসিরুদ্দিন, ঠিক আছে, নাসিরুদ্দিন। সড়কপথে জাতীয় সামগ্রী বাণিজ্য কেন্দ্র ছিল কোথায়? মুলতান, ঠিক আছে। এটা পড়া হয়েছে। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর ছিল কোথায়? সুরাট। বিজয়নগরের সোনার মুদ্রার নাম কী ছিল? হর্ন। ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল না দিল্লিতে অবশ্যই। তারপরে গোয়ায় পর্তুগিজদের, এটা পর্তুগিজ হবে এটা, ঠিক আছে, পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল আলবুকার্ক, ঠিক আছে। তারপর চিরাগি দিল্লি কথার অর্থ তো অবশ্যই দিল্লির প্রদীপ। দিল্লি এখন অনেক দূরে, উক্তিটির বক্তা হলেন কে? নিজামুদ্দিন আউলিয়া। সুলতানি আমলে প্রথম দিল্লির অপর নাম ছিল কুতুব দিল্লি, সত্য। জালালউদ্দিন খিলজির আমলে কিলোঘড়ি প্রাসাদকে ঘিরে নতুন শহর গড়ে ওঠে, ঠিক আছে, একেবারে সত্য। ভাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন, অবশ্যই সত্য। আশরাফি ছিল কি? সোনার মুদ্রা, মোহর বা আশরাফি নামে পরিচিত মোগল, যেটা মোগল আমলে। বাংলায় ওলন্দাজ শব্দটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে, অবশ্যই এটা হলান্দাজ শব্দ থেকে এসেছে, ঠিক আছে। তালাও শব্দের অর্থ তালা, মিথ্যা, এটা অবশ্যই। দিল্লি শহরের আর একটি বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের বসতি, সত্য। তারপরে কি বলছে? সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্য হতো, একেবারে ঠিক। তারপরে আজকের ব্যাংকের মতো মধ্যযুগে ব্যাংকারদের বলা হতো সরাফ, ঠিক আছে। অপশনগুলো তোমরা দেখে নেবে। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? অবশ্যই সুলতান সিকান্দার লোদি। ডিউক অফ আলবুকার্ক
কে ছিলেন? ছিলেন পর্তুগিজ নৌসেনাপতি, যার হাত ধরে গোয়ায় পর্তুগিজের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। দাম কি? এটা হচ্ছে দাম হচ্ছে তামার মুদ্রা মুঘল আমলে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভারতের কোরি মালদ্বীপ থেকে আমদানি হতো, এটা তোমার মাথায় রাখবে। চাঁদনি চক বলতে মুঘল আমলে কোন অঞ্চলকে বলা হতো? এটা অবশ্যই লালকেল্লা থেকে জাহান আরা চক পর্যন্ত, ঠিক আছে। শাহজাহানাবাদ কি? ঠিক আছে, এই প্রশ্নগুলো মাথায় রাখবে। সড়ক-ই আজম কে নির্মাণ করেন? শেরশাহ। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব, অবশ্যই সত্য। তো তোমরা যদি আমার চ্যানেল রকমারি পাঠশালা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে নাও। ধন্যবাদ।